রাজধানীতে বরাদ্দ করা সরকারি বাসার বেশিরভাগই দেয়া হচ্ছে ভাড়া। বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে দেয়, তদারকি করতে পারছে না খোদ আবাসন পরিদপ্তর। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের বৈধতা দিতে পুনর্নিয়োগ কর্মসূচির মেয়াদ 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ালো দেশটির সরকার। এরপর অবৈধভাবে অবস্থান করলে 50,000 রিঙ্গিত জরিমানা। ব্যবসা বান্ধব নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি চান নারায়ণগঞ্জের ব্যবসায়ী সমাজ। বাণিজ্যের প্রসার ঘটলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি এলাকার, বলছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামে পানির চাহিদা মেটাতে ওয়াসার 4,500 কোটি টাকার নতুন প্রকল্প। পরিশোধনের মাধ্যমে প্রতিদিন সরবরাহ হবে 14 কোটি লিটার পানি। এবং কক্সবাজার সমুদ্র সৈকতে দিন দিনই জনপ্রিয় হচ্ছে বিনোদনের নানা অনুষঙ্গ। পর্যটকরা পাচ্ছেন বাড়তি আনন্দ, সরকারি পৃষ্ঠপোষকতার দাবি সংশ্লিষ্টদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। রাজধানীতে বরাদ্দকৃত সরকারি বাসার বেশিরভাগই ভাড়া দেওয়া হচ্ছে। চাহিদার তুলনায় বাসার সংখ্যা অনেক কম হলেও বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে বরাদ্দ দেওয়ার কারণে তদারকি করতে পারছে না খোদ আবাসন পরিদপ্তর। হলে আর্টিজানের ঘটনার পর বিভিন্ন আবাসিক এলাকায় তদারকি করলেও সরকারি বাসার বাসিন্দাদের বিষয়ে সঠিক কোনো তথ্য নেই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছেও। বিস্তারিত জানাচ্ছেন এমআর আমিন। আজিমপুর সরকারি কলোনির দেয়ালের গায়ে টুলেট দেখে ফোন দেয়া হয়। 8,500 টাকায় ভাড়া দেওয়ার শর্তে কথা বলেন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির এক কর্মচারী। কত? 8,500 টাকা। কিন্তু ঘটনা পাল্টে যায় পরেই। বাসায় আসার পর সময়ের ক্যামেরা দেখে ভাড়া দিতে অস্বীকৃতি জানান ওই ব্যক্তি। ওই এলাকার নিরাপত্তা কর্মীও জানালেন কলোনিতে ভাড়াটিয়ার সংখ্যা কম নয়। কেবল আজিমপুর নয়, রাজধানীর অন্যান্য সরকারি কলোনির চিত্র একই রকম। কিছুটা কম ভাড়া ও ঝক্কি কম থাকায় ভাড়াটিয়াদের কাছেও সরকারি বাসার চাহিদা বেশ। সব সুবিধা আমরা কিছু বললে হয়তো বাড়িওয়ালা বলবে এবার বাসা ছেড়ে দেন, উঠে যান। 16,000 টাকা বাসা ভাড়া আর অ্যাডভান্স 50 ভাড়া দেই 8,500 টাকা। তবে সরকারি বাসার ভাড়া নেওয়া নিয়ে কারো কারো অভিযোগ আছে। যে এলোটি সে পুরা বাসা দিয়ে আরেকজন গেছে গা, সে লোকে আবার অনেক টাকা নিয়ে আমার কাছ থেকে 10,000 টাকা দিচ্ছে, নিয়ে পলাইছে। ভাড়া প্রতি বছরে বাড়াইতেছে, প্রতি বছরে 500 করে বাড়ায়। মাত্র 7% সরকারি কর্মকর্তা কর্মচারী ঢাকাতে বাসা পাচ্ছেন। বাকিদের বরাদ্দ দেয়া সম্ভব হচ্ছে না। যদি এলাকা বড় হয়ে যায়, সেক্ষেত্রে ম্যানেজ করা একটু ডিফিকাল্ট হয়। হলি আর্টিজানের পরে সাবধান করে দিয়েছি, এর বাইরে যদি কোনো লোক থাকে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা নেই, বরাদ্দ বাতিল করার আমরা চেষ্টা করি। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে সরকারি বাসা ভাড়া দেওয়ার সঠিক কোনো পরিসংখ্যান নেই। তবে তারা বলছে এসব বাসায় কোনো ধরনের অপরাধ ঘটলে তার দায় নিতে হবে বরাদ্দ প্রাপ্তদেরকেই। এক্ষেত্রে যদি কোনো ধরনের সেই ভাড়াটিয়া বাসায় অথবা কোথাও যদি কোনো ধরনের অপরাধ সংগঠিত হয়, সেক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তি অথবা ব্যক্তি কিন্তু তার দায় এড়াতে পারেন না। বাসা বরাদ্দ দিয়েই দায়িত্ব শেষ করছেন আবাসন পরিদপ্তর। তবে সরকারি এইসব বাসায় ভাড়া থাকার সুযোগ নিয়ে কেউ কোনো অপরাধে জড়িত হচ্ছে কিনা তা জানেন না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাই এইসব বাসা এখনই তদারকি দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। অবৈধ উপায়ে মালয়েশিয়ায় পাড়ি জমানো প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের বৈধতা দিতে রি-হায়ারিং বা পুনর্নিয়োগ প্রোগ্রামের মেয়াদ বাড়িয়েছে দেশটির সরকার। 15 ফেব্রুয়ারি থেকে 30 জুনের মধ্যে অবৈধ শ্রমিকদের নাম নিবন্ধনের সুযোগ দেওয়া হলেও এতে অংশ নেয় হাতে গোনা কয়েকজন। এ অবস্থায় নাম নিবন্ধনের সময়সীমা 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। যারা এই সুযোগ না নিয়ে অবৈধভাবে অবস্থান করবেন এবং যারা অবৈধ শ্রমিকদের কাজে নিয়োগ দেবেন তাদের ন্যূনতম 50,000 রিঙ্গিত জরিমানা ও 1 বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। মালয়েশিয়ার প্রতিনিধি আব্দুল কাদেরের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি শ্রমিকরা তাদের অক্লান্ত পরিশ্রমে দেশের রেমিটেন্সের চাকা সচল রাখলেও আজ তারাই দালালের খপ্পরে পড়ে ভিসা জটিলতায় পার করছেন দুর্বিষহ জীবন। পুলিশের হয়রানি, স্বল্প বেতনে হাড়ভাঙা খাটুনি, সেই সঙ্গে রিঙ্গিতের ধস, সব মিলিয়ে হতাশ খেটে খাওয়া মানুষগুলো। উন্নত চাকরি পাবো, উন্নতভাবে বসবাস করতে পারবো, অনেক টাকা রুজি করতে পারবো, তার কবলে পড়ে আমি মালয়েশিয়া আসছি। আসার পরে দেখলাম আমার চাকরি কই আর আমার লেখাপড়া কই। কেউ কাগজপত্র জমা দিছে, কেউ জমা দেয় নাই, এখনো মানুষ আছে দুশ্চিন্তার মাঝে। 1993 সাল থেকে মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে শ্রমিক নিতে শুরু করলে ভাগ্য পরিবর্তনের আশায় অনেকেই অবৈধভাবে প্রবেশ করে। 4 লাখেরও বেশি অবৈধ বাংলাদেশি শ্রমিকদের বৈধতা দিতে 15 ফেব্রুয়ারি থেকে 30 জুন পর্যন্ত রিহায়ারিং প্রোগ্রাম চালু করা হলেও মাত্র হাতে গোনা কয়েকজন এতে নাম নিবন্ধন করে। এ অবস্থায় নিবন্ধনের মেয়াদ 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। শ্রমিকরা তাদের কোম্পানির মালিকদের মাধ্যমে মাই ইজিতে এই পুনর্নিবন্ধনের সুযোগ পাবে বলে জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ সাইদুল ইসলাম। 1,34,000 বাংলাদেশি রিহায়ারিং কর্মসূচির অধীনে রেজিস্ট্রিভুক্ত হয়েছে এবং আমরা আশা করছি এরপরে এই ডিসেম্বর পর্যন্ত এর সংখ্যা 2 লক্ষ ছাড়িয়ে যাবে। আমরা বাংলাদেশি কর্মী ভাইয়েরা যারা অবৈধ আছেন তাদেরকে অনুরোধ করবো তারা যেন দ্রুত এই সুযোগটি গ্রহণ করে। এদিকে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, যারা পুনর্নিবন্ধনে অংশ নেবেন না এবং যে কোম্পানির মালিক অবৈধ শ্রমিকদের দিয়ে কাজ করাবেন তাদের প্রচলিত আইনের আওতায় 50,000 রিঙ্গিত জরিমানা সহ 1 বছরের কারাদণ্ড দেওয়া হবে। এছাড়া কোনো মালিকপক্ষ যদি 5 জনের বেশি অবৈধ শ্রমিক রাখেন তাহলে 5 বছরের জেল কার্যকর করা হবে। সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। ব্যবসা বাণিজ্য প্রসারের কারণে দিন দিন অর্থনীতিতে গুরুত্ব বাড়ছে নারায়ণগঞ্জের। রাজস্ব আয়ের পরিমাণও আগের চেয়ে বহুগুণ বেড়েছে ঢাকার কাছের বন্দরনগরী থেকে। তবে সে তুলনায় ব্যবসা বান্ধব উন্নয়ন না হওয়ার কারণ দেখিয়ে এবারে সিটি নির্বাচনে ভোট কেন্দ্রে যাওয়ার আগেই হিসাব নিকাশ করতে চান ব্যবসায়ী সমাজ। ভ্যাট পুনর্নির্ধারণ সহ মেয়র প্রার্থীদের কাছ থেকে চান ব্যবসা বান্ধব নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি। বাবুল হোসেনের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। সকাল থেকে দুপুর কিংবা দুপুর গড়িয়ে বিকেল নারায়ণগঞ্জ বন্দরের ঘাটগুলো এভাবে মুখর থাকে শ্রমিকদের পদচারণায়। পুরো নগরে নির্বাচনী আমেজ থাকলেও তারা ব্যস্ত বিভিন্ন দেশ থেকে আসা জাহাজের পণ্য খালাসে। বন্দরের ব্যবসায়ীদের দাবি, নারায়ণগঞ্জ থেকে প্রতি বছর সরকার বিশাল অঙ্কের রাজস্ব আয় করলেও এখনো প্রত্যাশিত অবকাঠামোগত উন্নয়ন হয়নি নগরীতে। বিশেষ করে প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী খনন, পুরনো জেটি মেরামত ও পার্কিং সুবিধা বাড়ানোর দাবি ব্যবসায়ী ভোটারদের। এই জেটিটা 1974 সালে করা হয়েছিল, বিভিন্ন জায়গাতে যে ফাইটা গেছে গা, ভাঙ্গা গেছে গা, নদী খনন করা নাই। আমাদের জাহাজ মাঝখানে অর্ধেক খালি হইলে এরপর আবার পারে নিয়ে আসতে হয়। নদী না থাকলে শহর থাকবে না, কোনো ব্যবসাও থাকবে না, জাহাজও আসতে পারবো না। এমন একজন মেয়র দরকার যাতে সিটি কর্পোরেশন থেকে আমরা এই রাস্তার সুবিধা পাই, গাড়ি পার্কিং এর জায়গা পাই। লোড আনলোডের জায়গাটা যদি মেয়র অন্য জায়গায় স্থানান্তর করে দেয় তাইলে শহরের একটা সৌন্দর্য বা ইভেন কি সুবিধা হয়। ব্যবসায়ী নেতাদের মতে, যে প্রার্থী ভ্যাট পুনর্নির্ধারণ সহ শিল্প বিকাশে সহযোগী হবেন তাকেই নারায়ণগঞ্জবাসী মেয়র হিসেবে বেছে নেবেন। পাশাপাশি ব্যবসায়ীরা প্রার্থীর কাছ থেকে ঐতিহ্যবাহী সুতা শিল্প ও নিতাইগঞ্জের লবণ শিল্প বিকাশে স্থান বরাদ্দেরও প্রতিশ্রুতি চান। ভবিষ্যৎ যারাই মেয়র হবে তারা ভ্যাটটাকে সমন্বয় করবে এমনভাবে যাতে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের কোনো প্রকার ক্ষতির সম্মুখীন হতে না হয়। লোডিং আনলোডিং এর জন্য একটা সুনির্দিষ্ট একটা জায়গা প্রয়োজন। যেমন সুতা ব্যবসায়ীর জন্য থানার পুকুরের মাঠ আছে একটা পৌর সিটি কর্পোরেশন আন্ডারে, ওইটা আমি দাবি রাখি সুতা ব্যবসায়ীদের জন্য। হোল্ডিং ট্যাক্সটা যেটা ছিল এটা অনেকাংশে বৃদ্ধি হয়ে গেছে। পরবর্তী যে এই মেয়র হোক, তাদের কাছে আমার আকুল আবেদন থাকবে যাতে এই ট্যাক্সটাকে সমন্বয় করে আর একটু কমানো যায়। নারায়ণগঞ্জ সিটির প্রায় 5.25 লাখ ভোটারের অর্ধেকই জড়িত বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সঙ্গে। রাজধানীর খুব কাছাকাছি হওয়ায় দিন দিন শিল্পনগরী ও বন্দরনগরী হিসেবে গুরুত্ব বাড়ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের। সে কারণে শহরে বিভিন্ন ব্যবসার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ব্যবসায়ী ভোটারের সংখ্যাও। তাই 22 ডিসেম্বরের নির্বাচনে এখানকার ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন নির্বাচন পর্যবেক্ষকরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী। সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব। কাজল, আমরা এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জের 22 নম্বর ওয়ার্ড অর্থাৎ বন্দর এলাকার 1 নং খেয়াঘাট এলাকায়। তাই এখানে এই মুহূর্তে প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভী। তিনি একটি
এলাকার ভিতরে ঢুকেছেন, মহল্লার ভিতরে। তা তার আগমনকে কেন্দ্র করে আপনি যদি দেখেন আমার পেছনে কিন্তু কত শত শত বললে ভুল হবে, হাজার হাজার মানুষের উপস্থিতি এখানে। এবং তার যে জনপ্রিয়তাটা আসলে তা কিন্তু এখানে প্রমাণিত হয় কিছুটা হলেও। আপনি দেখতে পাচ্ছেন যে ফুল নিয়ে কিন্তু এখানকার সাধারণ মানুষ অপেক্ষা করছেন তাকে অভিনন্দন জানানোর জন্য। এবং তিনি কিন্তু প্রত্যেকের সাথে কথা বলছেন, প্রত্যেকের সাথে কথা বলে বলে সামনে যাচ্ছেন। আপনি দেখছেন যে তাকে আসলে একদম ফুলের মালা দিয়ে পুরোপুরি আবৃত করা হয়েছে। আপনি দেখছেন যে তিনি সবার সাথে কথা বলছেন। এবং বিশেষ করে এই এলাকাটা কিন্তু একটি আমরা যতটুকু জানি সনাতন ধর্মীয় এলাকার একটি এলাকা এটি। এবং তারা কিন্তু সেলিনা হায়াৎ আইভীকে খুব সাদরে গ্রহণ করছেন। আমি যদি আপনাকে আরেকটু তথ্য জানিয়ে দেই, যেহেতু নারায়ণগঞ্জ একটি বন্দরনগরী ও শিল্পনগরী হিসেবে পরিচিত, সেহেতু এই এলাকার মানুষজন সেলিনা হায়াৎ আইভীর কাছে ব্যবসায়িক বিভিন্ন প্রতিশ্রুতি চাচ্ছেন। এবং সেলিনা হায়াৎ আইভী কিন্তু বলছেন যে ব্যবসার স্বার্থে যা যা করার দরকার তা সবই সেলিনা হায়াৎ আইভী করে দিবেন। বিশেষ করে ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট যেসব কাজ রয়েছে, অর্থাৎ ব্যবসায়ীদের যে সমস্যাটি রয়েছে এখানে, আপনি মেইন যে সমস্যাটি রয়েছে লোড আনলোড করার জন্য পর্যাপ্ত জায়গা তাদের এখানে নেই। এবং এখানে যে জেটি রয়েছে সে জেটির সংখ্যা বাড়ানোর কথা বলছেন বন্দরের ব্যবসায়ীরা। তারা বলছেন জেটি কম থাকার কারণে একসঙ্গে জাহাজের মালামাল খালাস করতে সমস্যা হয়। তো সেলিনা হায়াৎ আইভী কিন্তু সে ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি বলছেন যে বিএডব্লিউটির সঙ্গে কথা বলে যাতে করে জেটি বাড়ানো যায়, যাতে করে লোড আনলোডের সমস্যা সমাধান করা যায়। এবং বিশেষ করে আরেকটি সমস্যা রয়েছে, যানজটের কারণে ব্যবসায়ীদের ব্যবসার নানা সমস্যা হয়। তো সেলিনা হায়াৎ আইভী কিন্তু সে বিষয়টি বারবার বলছেন যাতে যানজট কমানো যায়, যানজট কমিয়ে এই এলাকার সমস্যা সমাধান করা যায়। এবং ব্যবসায়ীদের স্বার্থে নানা সমস্যা তিনি সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছেন। তো মোটামুটি আজ সারাদিন সেলিনা হায়াৎ আইভী বন্দরের 21 এবং 22 নম্বর ওয়ার্ডে জনসংযোগ করবেন। এখানকার যারা ব্যবসায়ী রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, তাদের সাথে কথা বলবেন। তো মোটামুটি আমার কাছে বন্দর এলাকা থেকে সেলিনা হায়াৎ আইভীর প্রচার এই ছিল সবশেষ খবর। কাজল। দর্শক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের খবর জানাচ্ছেন সহকর্মী মাহমুদ রাকিব। রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে স্বল্পোন্নত দেশগুলো নিয়ে আংটার্ডের রিপোর্ট প্রকাশ করছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। সরাসরি চলে যাচ্ছে সেখানে। অন্যদিকে যদি আবার বিদেশি বিনিয়োগের কথা বলি আমরা, তাহলে বিদেশি বিনিয়োগ সার্বিকভাবে স্বল্পোন্নত দেশের ভিতরে অনেক বড়ভাবে বেড়েছে, তবে এটা মূলত আফ্রিকার যে দেশগুলো আছে সেখানে গেছে। অন্যদিকে আবার যদি রেমিটেন্সের কথা বলি, বিশ্বব্যাপী রেমিটেন্স কমেছে। বাংলাদেশ আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে রেমিটেন্স কমেছে, কিন্তু স্বল্পোন্নত দেশের ভিতরে একসাথে যদি মিলিয়ে বলা হয় তাহলে এই রেমিটেন্স আবার বাড়ছে। তো এখন আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে সামনের দিকের যে ইকোনমিক আউটলুকটা আছে সেটা, সেই পরিস্থিতিটা কেমন হয় এই স্বল্পোন্নত দেশের জন্য। এই রিপোর্ট বলছে যে এই সামনের দিকে যে আমাদের অর্থনৈতিক পরিস্থিতি আছে স্বল্পোন্নত দেশের জন্য এটা চ্যালেঞ্জিং হবে, কারণ বিশ্ব পরিস্থিতিতে এটা অনেক সুবিধাজনক অবস্থানে নেই। অন্যান্য দেশের যে উন্নয়নের পরিস্থিতি এবং সেখানকার প্রবৃদ্ধির পরিস্থিতি, এটা আলটিমেটলি স্বল্পোন্নত দেশের জন্য ভালো কিছু করছে না। ফলে এই রিস্কটা থাকবে এবং কোনো এলডিসিটা দেখা যাচ্ছে যে রাজনৈতিক পরিস্থিতিতে এবং দেশজ পরিস্থিতির ভিতরেও কিছু কিছু ঝুঁকি থেকে যাচ্ছে। বাংলাদেশকে আমরা বিভিন্ন সূচকে স্বল্পোন্নত অন্যান্য দেশের সাথে যে আমরা তুলনা করে দেখেছি, সেই তুলনার ভিতরে যদি আমরা দেখি তাহলে আমাদের যেটা আমরা বলছিলাম যে আমাদের প্রবৃদ্ধি বা আমাদের যে মাথাপিছু আয়ের প্রবৃদ্ধি আছে সেটার পরিস্থিতিতে আমরা অনেক ভালো আছে। কিন্তু আমরা যদি শিক্ষা অথবা অন্যান্য সূচকের ভিতরে দেখি যে আমাদের বিনিয়োগ পরিস্থিতির দিকে তাকাই, তাহলে আমরা কিন্তু দেখবো যে আমাদের স্বল্পোন্নত দেশের তালিকার ভিতরে আমরা একটা মাঝামাঝি অবস্থানের ভিতরে আছি। ফলে এটা এক ধরনের কন্ট্রারি আছে। একই সাথে আমাদের যেই বিভিন্ন বিজ্ঞান এবং প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আমাদের যে অবস্থান, সেটাও একটা মাঝামাঝি পর্যায়ের ভিতরে আছে। সার্বিকভাবে এই রিপোর্ট যেটা গুরুত্ব দিয়ে বলছে সেটা হলো যে আন্তর্জাতিক যে সাহায্য মেকানিজমটা আছে, ইন্টারন্যাশনাল সাপোর্ট মেজার বলা হয়, সেই মেকানিজমটার ভিতরে গ্র্যাজুয়েশন পরিস্থিতির সাথে কি গুরুত্ব বহন করে। এই রিপোর্ট গুরুত্ব দিয়েছে যে স্বল্পোন্নত দেশের যেই জন্য যে আন্তর্জাতিক সাহায্য মেকানিজমটা আছে, সেই মেকানিজমটা যেন ব্যবস্থাটা যেন আরো ভালোভাবে ব্যবহার করতে পারে এলডিসি গুলো, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তবে সার্বিকভাবে যেটা বলা হচ্ছে সেটা হলো যেই
4টি মেকানিজম আছে। তার মধ্যে একটা হলো যে অর্থের জায়গা আছে, যেখানে আমরা ওডিএ বা বিদেশি সাহায্যগুলো আমরা পাই। দ্বিতীয় জায়গাটি আছে যে আপনি দেখবেন যে যেটা হলো যে বৈদেশিক বাণিজ্যের ভিতরে আছে, যে সার্বিকভাবে আমরা বিভিন্ন দেশের মধ্যে যে শুল্কমুক্ত এবং বাজার সুবিধাগুলো পাচ্ছি সেই সুবিধাগুলোর কথা বলা হয়েছে। তৃতীয় জায়গাটি বলা হয়েছে টেকনোলজির কথা। এক্ষেত্রে আমরা বলছি যে ট্রিপসের ভিতরে বা অন্যান্য যে আইপিআর আছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, সেই মেধাস্বত্ব আইনের কিছু কিছু ছাড় আমরা স্বল্পোন্নত দেশ হিসেবে পাই। এবং সর্বশেষ হলো যে আমরা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স পাই, সেটা হলো এইড ফর ট্রেড বা অন্যান্য জায়গাগুলো আছে। সেই সার্বিক বিচারে, এই 4টির বিচারে বলা হচ্ছে যে আসলে এগুলো কতখানি গুরুত্বপূর্ণ এলডিসির জন্য এবং এটা সত্যিকার অর্থে এলডিসির উন্নয়নের জন্য কাজ করছে কিনা। সেই যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণ থেকে এই রিপোর্ট যেটা বলছে সেটা হলো যে এটার যেই এফেক্টিভনেস বা এটার যে আসলে অ্যাকচুয়ালি কতখানি কাজ করে, সেই কাজ করার পরিস্থিতিটা খুব বেশি শক্ত অবস্থান নেই, এটা কিছুটা দুর্বল অবস্থানে আছে। এটা একটা বড় কারণ বলা হচ্ছে যে সাধারণভাবে যেই ডেভেলপমেন্ট ফাইন্যান্স অথবা যে ট্রেডের প্রেফারেন্সগুলো আমরা পাই, সেই প্রেফারেন্সগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। ফলে সেই জায়গাটাতে এলডিসি স্বল্পোন্নত দেশগুলোর সাথে অন্যান্য যে উন্নয়নশীল দেশের সাথে তার ভিতরে তেমন একটা পার্থক্য থাকছে না। আর দ্বিতীয় যে ব্যাপারটা আছে সেটা হলো যে আমাদের যে স্বল্পোন্নত দেশ আছে সেটারও যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, সেই প্রাতিষ্ঠানিক সক্ষমতা যেহেতু সেটার একটা দুর্বলতা আছে, ফলে আমরা এই সুবিধাগুলোকে ঠিকঠাক মতো কাজে লাগাতেও কিছুটা ব্যর্থ হচ্ছি। দর্শক, রাজধানীর ব্রাকিন সেন্টারে স্বল্পোন্নত দেশগুলো নিয়ে আংটার্ডের রিপোর্ট প্রকাশ করছেন সিপিডি গবেষক তৌফিকুল ইসলাম। এতক্ষণ ছিলাম সেখানে। বন্দরনগরী চট্টগ্রামে পানির চাহিদা মেটাতে কর্ণফুলী নদীকে কেন্দ্র করে 4.5 কোটি টাকার নতুন একটি প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসা। এর মধ্যে জাইকা 3,800 কোটি ও বাকি 700 কোটি টাকা যোগান দিতে হবে সরকারকে। এই প্রকল্প বাস্তবায়ন হলে কর্ণফুলী নদী থেকে প্রতিদিন সংগৃহীত 14 কোটি লিটার পানি পরিশোধনের মাধ্যমে নগরীতে সরবরাহ করা হবে। একই সঙ্গে 600 কিলোমিটার পাইপলাইনেরও সংস্কার করা হবে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নগরীতে পানি সরবরাহের ক্ষেত্রে বর্তমানে বড় ধরনের আধার হিসেবে কর্ণফুলী নদীকে ব্যবহার করছে চট্টগ্রাম ওয়াসা। ইতিমধ্যে 2টি প্রকল্পের মাধ্যমে কর্ণফুলী নদী থেকে 14 কোটি লিটার পানি দেওয়া হচ্ছে নগরীতে। এজন্য নগরীর মোহরা এবং জেলার রাঙ্গুনিয়া পোমরা এলাকায় বসানো হয়েছে পরিশোধন যন্ত্র। 3য় প্রকল্পের মাধ্যমে কর্ণফুলী নদী থেকে সংগ্রহ করা হবে আরো 14 কোটি লিটার পানি। কর্ণফুলী ফেজ 2 বাস্তবায়ন হলে বর্তমানে কর্ণফুলী ফেজ 1 দিয়ে আমরা যে এলাকাটা সার্ভ করছি সেটার বাইরে যে এলাকাগুলো থাকবে এবং তাদের ডিমান্ড ভবিষ্যতে বাড়বে, 2035-এ যে ডিমান্ডগুলো হবে অথবা এই এলাকাতেও যে ডিমান্ডগুলো বেড়ে যাবে সেটা মেকআপ করার জন্য এই প্রজেক্টটা করা হচ্ছে। তবে কর্ণফুলী নদী থেকে যে পানি যুক্ত হচ্ছে ওয়াসার পাইপগুলো দীর্ঘদিন ধরে সংস্কার না হয় এখন পানির চাপ নিতে পারছে না। স্বাধীন বাংলাদেশের সবচেয়ে পুরনো সংগঠন হচ্ছে সেটা ওয়াসা এবং অনেকগুলো পাইপলাইন আছে যেগুলি সেই আমলের, অনেকগুলি হচ্ছে স্টিল পাইপ বা জিআই পাইপ এরকম, এবং এই পাইপগুলো করোডেড হচ্ছে। করোড হতে গিয়ে দীর্ঘদিনের ব্যবহারে এদের যে জয়েন্ট যেগুলি ছিল জয়েন্টের মধ্যে প্রেশার নিতে পারতেছে না, জয়েন্ট যেখানে দুর্বল অথবা যেখানে পাইপ করোশনের কারণে দুর্বল হয়ে গেছে সেখানে এটা ছিঁড়ে যাচ্ছে। এই অবস্থায় জাইকার কাছ থেকে 3,800 কোটি টাকার নিশ্চয়তা পাওয়ায় জরাজীর্ণ এসব পাইপ সংস্কারের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। সমস্ত পাইপলাইন চট্টগ্রামের পুরাতন পাইপলাইন পরিবর্তন হবে, প্রায় 600 কিলোমিটার পাইপলাইন পরিবর্তন হবে। সাথে সাথে সমস্ত ওয়াটার কানেকশন ওইটাকে ট্রান্সফার হবে ওই পাইপলাইনে, প্লাস যে কোনো জায়গায় পাইপলাইন নাই সেই সমস্ত জায়গায় পাইপলাইন এক্সটেন্ড করা হবে। নগরীতে প্রতিদিন 50 থেকে 55 কোটি লিটার পানির চাহিদা রয়েছে। এর মধ্যে ওয়াসা পুরাতন মোহরা প্রকল্প থেকে 9 কোটি লিটার এবং কর্ণফুলী প্রথম প্রকল্প থেকে 5 থেকে 6 কোটি লিটার পানি সরবরাহ করছে। এছাড়া গভীর নলকূপ থেকে পাওয়া যাচ্ছে আরও অন্তত 10 কোটি লিটার পানি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভ্রমণের পাশাপাশি কক্সবাজার সমুদ্র সৈকতে দিন দিনই জনপ্রিয় হচ্ছে বিনোদনের নানা অনুষঙ্গ। বিচ বাইক, ওয়াটার বাইক কিংবা প্যারাসেইলিং পর্যটকদের দিচ্ছে বাড়তি আনন্দ। দেশি বিদেশি পর্যটক আকর্ষণে তাই এসব বিনোদন ব্যবস্থায় সরকারি পৃষ্ঠপোষকতার দাবি করছেন সংশ্লিষ্টরা। কক্সবাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। 120 কিলোমিটারের দীর্ঘ সমুদ্র সৈকত, নোনা জলে গোসল, সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা। কক্সবাজার সমুদ্র সৈকতের পর্যটন চিত্র অনেকটা এরকমই। তবে সেই চিত্র এখন পাল্টাতে শুরু করেছে। দেশি বিদেশি পর্যটকদের চাহিদার প্রেক্ষিতে এখন সৈকতে দেখা মিলবে বিচ বাইকের। বালুকাময় সৈকতে এ যেন এক বাড়তি পাওনা। তবে সাহস আর আনন্দের সংমিশ্রণ ঘটাতে চাইলে পর্যটকরা চড়তে পারেন ওয়াটার বাইকেও।
আর রোমাঞ্চই যদি হয় নেশা, তাহলে নিশ্চয়ই বেছে নিতে হবে প্যারাসেইলিং এর মতো দুঃসাহসিক এই ভ্রমণকে। আকাশ থেকে সমুদ্র দেখা আর পাখির মতো উড়ে বেড়ানোর এটাই তো সুযোগ। দুই ধরনের রাইড করে, মনে করেন যে একটা আছে 1500 টাকা রাইড আর একটা 2000 টাকা রাইড। এই বালির থেকে উঠাই, মাঝখানে সমুদ্রের 1 কিলো মতো নিয়ে যাওয়ার পরে ঘুরে নিয়ে আবার বালিতে নামা দিই। এমনিতে বাইক চালাই, তারপরে বিচে আসলে বালুতে বাইক চালানো, এটা অন্যরকম একটা এক্সাইটেড একটা বিষয়। বিচার পাত দিয়ে হিমচুরি না নিয়ে এটা পুরোটা করতে পারে, এটা নিয়ে আমরা পুরোটা ঘুরে দেখাই ওদেরকে কক্সবাজারে কি আছে কি নাই। তাই সমুদ্র সৈকতে বিনোদনের বৈচিত্র্য আনতে নিত্য নতুন অনুষঙ্গ যুক্ত করা জরুরি বলে মনে করেন ট্যুর অপারেটররা। তবে এক্ষেত্রে সরকারি সহযোগিতা আর পৃষ্ঠপোষকতার দাবি করছেন তারা। ট্যাক্সের যে প্রতিবন্ধকতা, এটা তো একটু রয়েছেই, যে অ্যাডভেঞ্চার যেই ট্যুরিজম যেটা রয়েছে সেগুলোর জন্য আমাদের অনেক ইনস্ট্রুমেন্ট লাগে, কিন্তু ইনস্ট্রুমেন্টগুলি কিন্তু খুব ভালো দামি। কক্সবাজারে শুধু যে মাত্র সমুদ্রে গোসল করা, দিস ইজ নট অনলি অ্যাবাউট ট্যুরিজম। প্যারাগ্লাইডিং বা আপনার ভলিবল, বিচ ভলিবল যা বলেন, বিচকে ঘিরেই যে স্পোর্টসগুলো আছে, ইভেন আপনি জানেন অনেক সময় কিন্তু ক্রিকেটও কিন্তু বিচে খেলা হয়। বিশ্বের দীর্ঘ এই সমুদ্র সৈকতে প্রতি বছর ঘুরতে আসেন দেশি বিদেশি লাখো পর্যটক। তাদের প্রত্যাশা সৈকতে বেড়ানোর পাশাপাশি বৈচিত্র্য আসুক এখানকার বিনোদনে। বিচ বাইক, ওয়াটার বাইক কিংবা প্যারাসেইলিং, সমুদ্রের তীরে এসে ঘোরার এরকমের নানা অনুষঙ্গ পর্যটকদের বাড়তি আকর্ষণ যোগ করে। সংশ্লিষ্টরা বলছেন, এসব অনুষঙ্গের সাথে সাথে যদি এই সমস্ত বিচে তাদেরকে ভ্রমণের সুযোগ দেওয়া হয়, তাহলে একদিকে যেমন পর্যটনের বিকাশ ঘটবে, অন্যদিকে তেমনি পর্যটকরাও বাড়তি আনন্দ পাবে। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, কক্সবাজার। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে ল্যাপটপ ফেয়ার। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তানিন মেহেদি। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। তানিন। কাজল, আপনি জানেন যে 3 দিনব্যাপী ল্যাপটপ মেলার আজকে কিন্তু সমাপনী দিন এবং বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত পরশু এই মেলা শুরু হয়েছে। শুরু হওয়ার পরে আজকে অন্যান্য দিনের মতো সকাল 10টা থেকে মেলা প্রাঙ্গণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যদিও এখানে যারা দর্শনার্থী ক্রেতা যারা আসবেন তাদের প্রবেশ মূল্য রাখা হচ্ছে 30 টাকা করে। এরপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় কিন্তু মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে গিয়েছে, এমনটা বলাই যাচ্ছে। এবং আমরা এখানকার যারা বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা এই মেলা থেকে আশানুরূপ সাড়া পেয়েছেন এবং মেলা বিভিন্ন ধরনের যে প্রোডাক্ট রয়েছে প্রত্যেকটি শোরুমগুলো, যে প্রত্যেকটি স্টলগুলো তারা বিভিন্ন ধরনের ছাড় দিয়েছেন এই মেলা উপলক্ষে। এছাড়াও আমরা যতটুকু কথা বলেছি এখানকার আয়োজকদের সাথে যে কথা বলেছি সেটাই আমরা তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এবছর এই ল্যাপটপ মেলায় 45টা স্টল এখানে অংশ নিয়েছে এবং এর মধ্যে 6টি ছোট প্যাভিলিয়ন রয়েছে এবং 6টি ছোট এবং 6টি বড় প্যাভিলিয়ন রয়েছে। যে প্যাভিলিয়নগুলোতে যে বিভিন্ন নামি দামি যে ব্র্যান্ডের যে ল্যাপটপের যে ব্র্যান্ডগুলো রয়েছে সেই ব্র্যান্ডগুলোর তারা এখানে স্টল দিয়ে বসেছেন। এবং আমরা একটু কথা বলবো এখানে এসআর ব্র্যান্ডের এখানকার একজন কর্মীর সঙ্গে, যে আপনাদের এই যে মেলায় আপনাদের কিরকম বেচা বিক্রি হচ্ছে একটু বলবেন আমাদের। হ্যাঁ, প্রথম দিন থেকে খুব ভালো বেচা, খুব সাড়া পাচ্ছি, ক্লায়েন্ট খুব ভালো আসতেছে। আর বিশেষ করে আমাদের এসআর এর স্টলে আমরা ভালো মতোই ছাড় দিচ্ছি। তার ভিতরে আমাদের ব্যাকপ্যাক থাকবে, প্লাস হচ্ছে এসআর জ্যাকেট থাকবে এবং 32 ইঞ্চি এলইডি টিভি যেটা আছে ওটা আমরা রেফেল ড্রোর মাধ্যমে দিচ্ছি। এটা কি আপনারা 3 দিন ব্যাপী মেলায় এই ছাড়গুলো দিয়েছেন, আজকে শেষ দিন উপলক্ষে কোনো বিশেষ ছাড় দিয়েছেন? হ্যাঁ, বিশেষ ছাড় বলতে প্রত্যেকটা প্রোডাক্টেই আমরা 2-3 হাজার টাকা করে ছাড় দিচ্ছি। দেখা যায় প্রোডাক্ট তারা ছাড় দিয়েছেন এবং যেগুলো ক্রেতাদের আকৃষ্ট করার জন্য মূলত তারা এই ছাড়ের ব্যবস্থা তারা করছেন। আর আরেকটি বিষয়ে আমরা আয়োজকদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছিলেন যে অন্যান্য দিন রাত 8টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত থাকলো। আজকে যেহেতু শেষ দিন রয়েছে সেহেতু ক্রেতা দর্শনার্থীদের ভিড় কিংবা তাদের চাপের উপরে বিবেচনা করেই মেলা প্রাঙ্গণ হয়তো বা 8টার পরেও বাড়ানো হতে পারে, এমনটা আমাদেরকে বলছেন। তো কাজল, এই ছিল আমার কাছে থাকা এখানকার মতো সব শেষ খবর। কাজল। দর্শক, রাজধানীর ল্যাপটপ ফেয়ার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তানিন মেহেদি। ভেজাল পণ্য মাছ বাজার বা ফল বাজারে জেলা প্রশাসন নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করলেও ডায়াগনস্টিক সেন্টার কিংবা ক্লিনিকে তেমন একটা চোখে পড়ে না অভিযান। এই অবস্থায় র্যাব 9 ডায়াগনস্টিক সেন্টারের অনিয়মের বিরুদ্ধে অভিযানে নামে। 3 দিনের এই অভিযানে ফুটে ওঠে ডায়াগনস্টিক সেন্টারগুলোর প্রতারণা চিত্র। তবে 3 দিন পর অভিযান বন্ধ হয়ে যায়। নগরবাসীর অভিযোগ, বিএমএর চাপেই বন্ধ হয়েছে অভিযান। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ। ক্যামেরায় ছিলেন নওশাদ আহমেদ চৌধুরী। সিলেট নগরীর স্টেডিয়াম মার্কেটে মাত্র কয়েকশো গজের মধ্যে গড়ে উঠেছে 25টির মতো ডায়াগনস্টিক সেন্টার। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নিত্যদিনের, কিন্তু অজানা কারণে মনিটরিং করে না প্রশাসন।
এ অবস্থায় র্যাব ৯ নিজ উদ্যোগে অভিযানে নামে। অভিযানে দেখা যায় নামী ডায়াগনস্টিক সেন্টারেও ভেজাল ওষুধ দিয়ে করছে টেস্ট, কিংবা টেস্টগুলো করছেন ডাক্তারের পরিবর্তে অদক্ষরা। আর ডাক্তার না দেখিয়েই নিজেরা স্বাক্ষর করে সরবরাহ করছেন রিপোর্ট। কিন্তু ৩ দিন পর অভিযান বন্ধ হয়ে যাওয়ায় হতাশ নগরবাসী। চিকিৎসকের স্বাক্ষর যদি একজন পিয়ন অথবা একজন এই ডায়াগনস্টিক সেন্টারের একজন কর্মী দিয়ে দেয়, এটা তো অবশ্যই আতঙ্কের বিষয়। পেশাজীবীদের চাপের মুখে এটা বন্ধ হয়ে গেল, তো এই বন্ধ হয়ে যাওয়াটা হতাশাজনক। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, চিকিৎসা সেবার অনিয়ম প্রতিরোধে অভিযান চালানো হয়। তবে বিএমএর জেলা সভাপতির মতে মোবাইল কোর্ট কোনো স্থায়ী সমাধান নয়। তিনিও স্টেডিয়াম মার্কেটের ডায়াগনস্টিক সেন্টারের মান নিয়ে প্রশ্ন তোলেন। নিজস্ব আসলে মনিটরিং ব্যবস্থা, যে প্রতিষ্ঠান কেমন চলছে, সেবা কেমন যাচ্ছে, ওইটি আসলে হয়ে ওঠেনি। না হওয়ার কারণে কিন্তু আসলে এই সমস্যাগুলি ডায়াগনস্টিক সেন্টারে বিরাজ করছে। মূলত ওই গ্যাপগুলো দূর করার জন্যই কিন্তু আসলে আমাদের এই অভিযানগুলি বর্তমানে পরিচালনা করছে। এই মোবাইল কোর্ট সমাধান না, এই মোবাইল কোর্ট তো হঠাৎ গেল। আমরা চাই পার্মানেন্ট একটা মনিটরিং তা হোক, পার্মানেন্ট একটা সুপারভিশন তা হোক। তবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও সিভিল সার্জন বলছেন, অভিযান বন্ধ হয়নি, চলমান। জনস্বাস্থ্যের জন্য হুমকি হলে ব্যবস্থা নেওয়া হবে। যখনই কোনো অপরাধ সংগঠনের খবর পাবে বা অপরাধের পায়তারা কেউ করছে, তাৎক্ষণিক মোবাইল কোর্ট তার কাজে নেমে পড়বে। মোবাইল কোর্ট কিন্তু চলমান, এটা কিন্তু বন্ধ নাই কখনো। হয়তো কোনো সময় একটু বেশি হয়, কোনো সময় একটু কম হয়। র্যাবের ৩ দিনের অভিযানে অনিয়মের দায়ে ১২টি ডায়াগনস্টিক সেন্টারকে প্রায় ৩০ লাখ টাকা জরিমানা ও একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেয়া হয়। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। উপাচার্য না থাকায় স্থবির হয়ে পড়েছে দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম। ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এতে সেশন জটের মুখে পড়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আর বেতন বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছেন মাস্টার রোলে থাকা প্রায় ২০০ কর্মচারী। এ অবস্থায় দ্রুত উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উপাচার্যবিহীন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গত ২৭ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদটি শূন্য থাকায় স্থবির হয়ে পড়েছে প্রশাসনিক কার্যক্রম। ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১৮ থেকে ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। এছাড়া মাস্টার রোলে থাকা কর্মচারীদের বেতন ও শিক্ষার্থীদের উপবৃত্তি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তারা। শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে যাবতীয় সব ধরনের কার্যক্রম আজকে বন্ধ হয়ে আছে শুধুমাত্র ভিসি স্যারের অনুপস্থিতির কারণে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পিছিয়ে দেওয়া হলো এবং সেটা স্থগিত করা হয়েছে, নির্দিষ্ট কোনো তারিখও জানানো হয়নি। আমরা শিক্ষাবৃত্তিটা পাই ৬ মাস পর পর, এটা পুরোপুরি আটকায় আছে। আমাদের বেতন আটকে গেছে। আমাদের বেতনটা পাইতে গেলে নাকি ভিসি স্যার লাগবে, তো জরুরি ভিত্তিতে যেন একজন ভিসি দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্রুত হস্তক্ষেপ কামনা করব, যাতে আমাদের ইউনিভার্সিটিতে একজন বলিষ্ঠ ব্যক্তিত্বকে আমাদের ভিসি স্যার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এদিকে দ্রুত উপাচার্য নিয়োগ দেওয়া না হলে আরো অচল অবস্থা সৃষ্টি হবে বলে আশঙ্কা করছেন শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সহ প্রশাসনিক সকল কার্যক্রমে স্থবিরতা চলে এসেছে। মাননীয় শিক্ষামন্ত্রী এটি ভালোভাবে ওকেভাল, তো আমরা আশা করি যে, এবং এটি প্রত্যাশা করি বা এটি প্রয়োজন আমরা মনে করি যে অতি দ্রুত এই সমস্যাটির সমাধান হওয়া দরকার। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ৮টি অনুষদে ১৯৫৫টি আসনের বিপরীতে আবেদন করা ৯৬,০৪১ জন শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। সময় সংবাদ, দিনাজপুর। এনভয় টেক্সটাইল লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শেয়ার হোল্ডারদের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান প্রকৌশলী কুতুবউদ্দিন আহমেদ। সবাই শেয়ার হোল্ডারদের মাঝে ৩০ জুন ২০১৬ তারিখে সমাপ্ত বছরের জন্য ১২% নগদ এবং ৩% স্টক ডিভিডেন্ড ঘোষণা করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম মসজিদি সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। উদ্বোধন করা হলো সরকারি মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম টেলিফ্লিক্স। রাজধানীর একটি হোটেলে অ্যাপসটির উদ্বোধন করেন টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, টেলিটক সবসময় চায় গ্রাহকদের জন্য নতুন কোনো চমক দিতে। অ্যাপসটির মাধ্যমে টেলিটক গ্রাহকরা মোবাইল ফোনে অনায়াসেই তাদের পছন্দ মতো যে কোনো অনুষ্ঠান দেখতে পারবেন। এ সময় উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা সব শিল্পীরা।
রংপুরের কাউনে উদ্বোধন করা হয়েছে যমুনা ব্যাংকের 110তম শাখা। সংসদ সদস্য করিম উদ্দিন ভরসা ফিতা কেটে শাখার উদ্বোধন করেন। এর আগে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ। এবার ওয়ালটন নিয়ে এলো 100% পর্যন্ত রং প্রদর্শনের সক্ষমতা সম্পন্ন কোয়ান্টাম ডট প্লাস প্রযুক্তির ব্যাকলাইট যুক্ত স্পেকট্রা কিউ টিভি, যার মাধ্যমে দর্শক উপভোগ করবে ঝকঝকে বিশুদ্ধ রঙের ছবি। রাজধানীর মতিঝিলে ওয়ালটন মিডিয়া অফিসে নতুন প্রযুক্তির এই টিভির পরিচিতি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন। এ সময় তিনি বলেন, ওয়ালটনের নতুন এই প্রযুক্তির টিভি বিশ্ব টেলিভিশন গবেষণায় নতুন দিগন্তের উন্মোচন করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ও বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রেজওয়ানা সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। প্রথম সন্ধ্যা থেকেই জমে উঠেছে কলকাতায় বাংলাদেশ বিজয় উৎসব 2016। বৃহস্পতিবার জমকালো আয়োজনে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে 5 দিনব্যাপী মেলা শুরু হয়। বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে বিজয় দিবসের নাচ গানের পাশাপাশি চলে ঢাকায়া জামদানি, বেনারসি, রেডিমেড গার্মেন্টস পণ্য বিক্রি সহ হরেক রকমের খাবার দাবার। কলকাতার বুকে দর্শক ও ক্রেতাদের কাছে যেন একসাথে রথ দেখা আর কলা বেচার মতো ঘটনা। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো তথ্য, ছবিনা ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে কলকাতায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত মেলার প্রথম দিনেই ছিল দর্শক ক্রেতাদের ভিড়। মেলা পরিদর্শনের পাশাপাশি বাংলাদেশি শাড়ি কেনার সুযোগ ছাড়েননি কলকাতার সেলিব্রিটিরাও। আমরা আমাদের গানের প্রোগ্রাম এগুলো খুব করি, আমার অনেক কালেকশন আছে বাংলাদেশের, একদম খোদ বাংলাদেশের ঢাকায়। আমাদের না যে কোনো আনন্দ অনুষ্ঠানে আমরা শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, নতুন শাড়ি, আর তা যদি ঢাকায় শাড়ি হয় আনন্দই অন্যরকম হয়। এর আগে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিজয় দিবস উপলক্ষে 5 দিনের মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় তারা দুই বাংলার মানুষের মেলবন্ধন চিরস্থায়ী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। যেই কলকাতার মাটিতে আমরা সেই দিন সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিলাম ভারত সরকারের সহযোগিতায়, সমর্থনে, সেখানে এসে আজকে বিজয় উৎসব পালন করা একটা অত্যন্ত গৌরবের এবং আমাদের সাথে ভারতবর্ষের যে সম্পর্ক সেটাই আর একবার নতুন মাত্রা দিল বলে আমি মনে করি। ভারত এবং বাংলাদেশ এই দুটো দেশ এই মুক্তিযুদ্ধে পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। মমতার হাত ধরে এবারের উৎসবের সূচনা হওয়ায় মেলায় অংশ নেওয়া বাংলাদেশি বিক্রেতারা আশাবাদী। তবে অনেকেই বললেন, ভারত সরকারের ক্যাশবিহীন লেনদেনের নির্দেশের ফলে অনেক ক্রেতার কাছে তারা তাদের পণ্য বিক্রি করতে পারছেন না। মমতা যে উদ্বোধন করে গেল তো আমাদের, তার উনি যাওয়ার পরে সাথে সাথে লোকটুক ঢুকছে। এখন আশা করি এবার সব থেকে ভালো হবে। কারেন্সিটার জন্য একটু সমস্যা করছে, অনেকে কার্ড নিয়ে আসে, আমাদের এখানে অ্যাকাউন্ট নেই। কার্ডের জন্য এই যে কয়েকটা শাড়ি আমরা বিক্রি করতে পারলাম না, কার্ডে বিক্রি করলে 10-12টা শাড়ি এখনই বিক্রি হয়ে যাবে। বিজয় উৎসবে কলকাতায় এবারের মেলায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ছাড়াও শীর্ষস্থানীয় 43টি প্রতিষ্ঠান তাদের স্টল সাজিয়েছেন। সময় সংবাদ, কলকাতা। অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বিরাজ করছে। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত বাংলাদেশের বিজয় উৎসবের উদ্বোধন শেষে সময় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ধীরে ধীরে বাংলাদেশ ভারত বাণিজ্যিক ভারসাম্য প্রতিষ্ঠিত হওয়ার আশা প্রকাশ করেন তিনি। বঙ্গবন্ধু মারা যাওয়ার পর থেকে যে অবস্থাটা সৃষ্টি হয়েছিল সেটা আজকে একটা উত্তরণ ঘটেছে, আবার নতুন করে সামনে এসেছে এবং আমাদের মনে হয় সবচেয়ে ভালো সময় আমাদের দু দেশের ভিতরে বিরাজ করছে। আমরা যত শিল্পায়নের দিকে এগিয়ে যাব, আমাদের যত এক্সপোর্ট ভলিউম বাড়বে, ততই এটা কমে আসবে। দেশের উন্নয়নের ক্ষেত্রে সমস্ত ধরনের শিল্প কলকারখানা আমাদের প্রয়োজন। সুতরাং যে যেটা নিয়ে আসবে আমরা তাদেরকে উৎসাহিত করবো, সহযোগিতা করবো। ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে জ্বালানি, ব্যাংকিং ও সামরিক খাতে নিষেধাজ্ঞার মেয়াদ আরও 6 মাস বৃদ্ধি করেছে ইউরোপীয় ইউনিয়ন। আগামী সপ্তাহ থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা 2017 সালের জুন পর্যন্ত কার্যকর থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পরোশেঙ্কো। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের নেতারা ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি যে সম্মান দেখিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ এবং জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ইউক্রেনের প্রতি সমর্থন দিয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার 2 দিন পর ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে এই নিষেধাজ্ঞা বৃদ্ধির প্রস্তাব পাশ করা হলো।
এ সময় বাণিজ্যের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীতে বরাদ্দ করার সরকারি বাসার বেশিরভাগই দেয়া হচ্ছে ভাড়া। বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে দেয়াই তদারকি করতে পারছে না খোদ আবাসন পরিদপ্তর। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের বৈধতা দিতে পুনর্নিয়োগ কর্মসূচির মেয়াদ 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ালো দেশটির সরকার। এরপর অবৈধভাবে অবস্থান করলে 50,000 রিঙ্গিত জরিমানা। ব্যবসা বান্ধব নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি চান নারায়ণগঞ্জের ব্যবসায়ী সমাজ। বাণিজ্যের প্রসার ঘটলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি এলাকার, বলছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামে পানির চাহিদা মেটাতে ওয়াসার 4.5 কোটি টাকার নতুন প্রকল্প। পরিশোধনের মাধ্যমে প্রতিদিন সরবরাহ হবে 14 কোটি লিটার পানি। এবং কক্সবাজার সমুদ্র সৈকতে দিন দিনই জনপ্রিয় হচ্ছে বিনোদনের নানা অনুষঙ্গ। পর্যটকরা পাচ্ছেন বাড়তি আনন্দ। সরকারি পৃষ্ঠপোষকতার দাবি সংশ্লিষ্টদের। এই ছিল এই সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়।